অনুশ্রীর জন্য পাত্রপক্ষ অনুশ্রীর জন্য সম্বন্ধ নিয়ে এসেছে, এই সমস্ত কথা মীনাক্ষীর মুখ থেকে দেবলীনা শোনা মাত্রই এবার জল ঘোলা হতে শুরু করে দিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মীনাক্ষী আবারও চন্দননগরে ফিরে যাওয়া মাত্রই যখন কিনা দেবলীনা বলতে থাকে যে কী খবর আছে বলো তো আন্টি তোমার কাছে, ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী যখন বলতে থাকে যে ধুর বাবা ছাই মাথা, তোমরা কী সমস্ত কথা বলে আমাকে সেখানে পাঠিয়েছিলে, অথচ সেই গ্রামে পৌঁছানো মাত্র কী পরিমাণে আমাকে যে অপমানের শিকার হতে হলো সেটা তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। জানো তো ওই অনুশ্রীর বাবা আছে না অভিমন্যু, সে ব্যক্তি আমাকে রীতিমতো তাদের বাড়িতে নিয়ে যাচ্ছে তাই ভাষায় আমাকে অপমান করেছে। তার এত বড় স্পর্ধা, সে যদি একবার চন্দননগরে পা রাখতো না তাহলে তার ঠ্যাং ভেঙে আমি খোড়া করে দিতাম। অন্যদিকে দেবলীনা যখন বলতে থাকছে তার মানে, অন্যদিকে মীনাক্ষী যখন বলতে থাকে যে আরে তার গুণধর মেয়ে তো এটাই অবধি তাকে গিয়ে বলেনি যে তার মেয়ে যে রীতিমতো এত দিন ধরে এই গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজে কাজ করে গিয়েছে এবং সেই পয়সায় যে সে তার বাড়িতে নিয়ে গিয়ে ফিরেছে সেটা আজ অব্দি ও অনুশ্রী ওর বাবাকে বলেনি। অন্যদিকে দেবলীনা যখন বলতে থাকছে এক মিনিট আন্টি, তোমাকে খবর নিতে আমি পাঠিয়েছিলাম সেখানে কুসুম, আয়ুষ এবং ঈশানের, সেই জায়গায় তুমি অনুশ্রী অনুশ্রী কেন বলছো বলো তো? অন্যদিকে মীনাক্ষী যখন বলতে থাকে যে আচ্ছা বাবা ঠিক আছে আমি তোমাকে পুরোটা ভেঙে বলছি শোনো, আমি সেই গ্রামে পৌঁছানো মাত্রই যখন কিনা রূপসায়ক গ্রামে একমাত্র এক নাম করা একজনের বাড়ি সম্পর্কে জিজ্ঞেস করি, তো সকলের মুখ থেকে একটাই নাম শুনতে পাই, সেটা হলো কি অভিমন্যু। এবং অভিমন্যুর বাড়িটা দেখানো মাত্রই যখন কিনা আমি সেই বাড়িতে গিয়ে উঠি, ঠিক সেই মুহূর্তে পাত্রপক্ষদের সঙ্গে সেখানে আমি বসা মাত্রই জানো পাত্রপক্ষ সামনে কে কোণে সেজে এসেছে, সেটা আর কেউ না, সে হলো গিয়ে আমাদের গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের এক্স এমপ্লয় অনুশ্রী ছিল এবং অভিমন্যু হলো গিয়ে অনুশ্রীরই বাবা। এবং সেখানে গিয়ে তো সকল রহস্যের সমাধান হলো জানো তো। এবং তার পাশাপাশি একটা জিনিস আমার কোনো মতে মাথায় ঢুকলো না, যে যখনই কিনা সে শুনতে পেয়েছে যে আমি গাঙ্গুলি বাড়ির ছোটো বউ এবং ইন্দ্রাণী গাঙ্গুলি আমার বড় যা হয়, এই সমস্ত কিছু শোনা মাত্র সে এমনভাবে রিয়াক্ট করলো যেন দিদি যদি তার সামনে থাকলো তাহলে দিদিকে জ্যান্ত কবর দিয়ে দিত। আবার আমাকে এমনও হুমকি দিয়েছে যদি এই রূপসায়ক গ্রামে নাকি যদি আয়ুষ এবং নিশানকে সে কোথাও দেখতে পায় তাহলে নাকি ওদেরকে সেখানে জ্যান্ত পুঁতে রেখে দেবে, ওদেরকে নাকি কোনো মতে ফিরতে দেবে না। সে তো এখনও পর্যন্ত জানে না যে গাঙ্গুলি বাড়ির ছেলেদের দিকে যদি সে চোখ তুলেও তাকায় তাহলে যে দিদি রীতিমতো তার চোখ উপড়ে নেবে। কিন্তু সে তো সেই এমন একটা ভান করলো যেন আমাকে পারলে তো ঝেঁটিয়ে সে গ্রাম থেকে বিদায় করে দিত। অন্যদিকে দেবলীনা যখন বলতে থাকে যে তোমাকে কী কাজ করতে পাঠিয়েছিলাম, তুমি কী কাজে সেখানে করে এসেছো। আচ্ছা আন্টি তুমি একটা জিনিস ভেবে দেখেছো, অনুশ্রীর জন্য যেহেতু সম্বন্ধ দেখা হচ্ছে এবং এদিকে আয়ুষ এবং ঈশানও গায়েব, তাহলে কি খুব সম্ভবত এদের দুজনের মধ্যে কানেকশন আছে? না দেখো, যদি অনুশ্রীর সম্বন্ধ দেখার খবরটা অনুশ্রী কোনোভাবে ঈশানকে দিয়ে থাকি এবং ঈশানের তো অনুশ্রীর জন্য একদমই জ্বলে যায়, তাহলে যদি ঈশান সেখানে অনুশ্রী বিয়ে ভাঙার জন্য সেখানে গিয়ে উপস্থিত হয়ে থাকে এবং হয়তোবা তোমার উপস্থিতি টের পাওয়া মাত্র ওরা যদি নিজেকে আড়াল করে রাখে তাহলে কি হবে বলো তো? অন্যদিকে মীনাক্ষী যখন বলতে থাকে যে জানো তো সেখানে একদম ঘুমটা দিয়ে না রীতিমতো কাজের মেয়ে সেজে এসেছিল অনুশ্রীকে নিয়ে। আমার তাকে দেখে বেশ সন্দেহ হচ্ছে, কেন জানি না আমার তাকে দেখে বারবার করে মনে হচ্ছিল যে আমি ওকে কোথাও একটা দেখেছি, কিন্তু সে কে সেটাই আমি মনে করে উঠতে পারছি না। অন্যদিকে দেবলীনা বলতে থাকে আন্টি প্লিজ একটু মনে করে দেখো না যে কার রকম দেখা যাচ্ছিল। অন্যদিকে মীনাক্ষী বলতে থাকে যে কুসুমের মতন। ঠিক সেই মুহূর্তে দেবলীনার সন্দেহ হয়। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করুন।